আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহতের সংখ্যা ৬৫,০০০ ছাড়ালো। সর্বশেষ থাকছে ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট উধাও। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহতের সংখ্যা ৬৫,০০০ ছাড়ালো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় আরও ৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৬৫,০০০ ছাড়ালো। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির। বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত গাজার হাসপাতালগুলোতে ৯৮ জনেরও বেশি মরদেহ ও ৩৮৫ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। এতে আরও বলা হয়েছে, আহত ও নিহতদের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বুধবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযান গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬৫,০৬২ জনে। এদের পাশাপাশি আহত হয়েছে আরও ১,৬৫,৬৯৭ জন ফিলিস্তিনি। গাজা উপত্যকা আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য গত ১৯ জুন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রচেষ্টায় দুই মাসের যুদ্ধবিরতির ঘোষণা করেছিল ইসরায়েল ও হামাস। কিন্তু ১৮ই মার্চ যুদ্ধবিরতি ভেঙে ফের গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। সে সময় থেকে এ পর্যন্ত ৫ মাসের গাজায় নিহত হয়েছে ১২,৫১১ জন এবং আহত হয়েছে ৫৩,৬৫৬ জন। গত মে মাসের শেষ দিক থেকে খাদ্য ও ত্রাণ সামগ্রী সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৭ মে পর্যন্ত গাজায় ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনির উপর গুলি চালায় ইসরায়েলি সেনারা এবং তারপর থেকে নিয়মিত এটাই ঘটে আসছে। বুধবার ও খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে নিহত হয়েছে ৭ জন এবং আহত হয়েছে ৯৭ জন। এর ফলে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত আহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ২,৫০৪ জন এবং ১৮,৩৪৮ জন। এছাড়া গত ২ মার্চ থেকে গাজায় খাদ্য ও ত্রাণের সরবরাহ সীমিত করতে ইসরায়েলি বাহিনী, ফলে খাদ্য অভাব ও অপুষ্টি তীব্র হয়ে উঠেছে। বুধবার খাদ্য অপুষ্টিজনিত কারণে ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত প্রায় ২ বছরে গাজায় ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা ৪৩২ জন। তাদের মধ্যে ১৪৬ জনই শিশু। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এই পর্যন্ত বেশ কয়েকবার গাজার সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট উধাও। মিশরের কায়রোতে অবস্থিত একটি জাদুঘর থেকে ফেরাউনের একটি স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ হয়েছে। প্রায় ৩,০০০ বছর পুরনো এই অলঙ্কারটি ফেরাউন আমেনমোপের ছিল। ল্যাপিস লাজুলি পাথরের অলঙ্কার এই ব্রেসলেটটিকে সর্বশেষ জাদুঘরে পুনর্বিকরণ ল্যাবরেটরিতে দেখা গিয়েছিল। খবর বিবিসির। মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিখোঁজের খবরটি আইন শৃঙ্খলা বাহিনী এবং জন অভিযোগ দপ্তরের কাছে পাঠানো হয়েছে। দেশের সব বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দর কর্তৃপক্ষকে ব্রেসলেটের ছবি সরবরাহ করা হয়েছে, যাতে পাচারের চেষ্টা রোধ করা যায়। জাদুঘরের মহাপরিচালক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্রেসলেটটি ছবি ঘুরছে সেটি আসলে প্রদর্শনীর অন্য একটি ব্রেসলেট, নিখোঁজ হওয়া ব্রেসলেটটি নয়। ঐতিহাসিকদের মতে ব্রেসলেটটির মালিক ছিলেন আমেনেমোপে। খ্রিস্টপূর্ব ১০৭৬ থেকে ৭২৩ সালের মধ্যে মিশরের ২১তম রাজবংশের শাসক ছিলেন তিনি। তাকে প্রথম সাধারণ কক্ষে দাফন করা হলেও পরবর্তী সময়ে শক্তিশালী শাসক প্রথম পোসুসেনেসের পাশে দ্বিতীয়বারের মতো দাফন করা হয়। তার সমাধি ১৯৪০ সালে আবিষ্কৃত হয়। বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক প্রত্নতত্ত্ববিদ ক্রিসেটস সিরোজিয়ানিসিস বলেছেন, এই ধরনের ঘটনার পেছনের মূলত অবৈধ প্রত্নতত্ত্ব সম্পদ ব্যবসায়ী দায়ী। তার মতে, চোরেরা ব্রেসলেটটি হয় পাচার করে বিক্রি করবে, নয় গলিয়ে ফেলবে। আবার এমনও হতে পারে, কোনো ব্যক্তিগত সংগ্রাহকের কাছে এটি জমা হবে, অথবা কয়েক দিনের মধ্যে জাদুঘরের আশেপাশে ফেলে রাখা অবস্থায় উদ্ধার করা হবে। এই ঘটনার পর জাদুঘরের পুনর্বিকিরণ ল্যাবের অন্যান্য সব প্রত্নতত্ত্ব বস্তু বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে তালিকাভুক্ত ও পর্যালোচনা করা হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়।